হ্যালো ফ্রেন্ডস, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। হ্যাঁ, আমরা আজ থেকে আমাদের ক্লাস 12 এর টপিক আমরা স্টার্ট করছি। অলরেডি 11 টপিক আমরা স্টার্ট করে দিয়েছি। এবার 12 এর টপিক। সেই 12 এর টপিকের মধ্যে প্রিলিমিনারি কিছু পার্ট, যেটা হচ্ছে যেমন ইলেকট্রোস্ট্যাটিক্স। আমরা ফার্স্ট টপিক আমাদের স্টার্ট করব। সেই ইলেকট্রোস্ট্যাটিক্স এর মধ্যে স্ট্যাটিক মিন্স রেস্ট, মানে স্থির আছে। কে স্থির আছে? ইলেকট্রো মিন্স এখানে ইলেকট্রন মানে চার্জ পার্টিকেল স্থির আছে। তো এই ইলেকট্রোস্ট্যাটিক্স ফেনোমেননটা এলো কিভাবে? 600 খ্রিস্টাব্দে, মানে থেলস, ফিলোসফার থেলস দেখলো যে অ্যাম্বারকে যদি কিছু দিয়ে ঘষা হয়, মানে কিছু বলতে পছন্দ দিয়ে ঘষা হলে সেই অ্যাম্বার ছোট ছোট কাগজের টুকরো বা ছোট ছোট পার্টিকেলকে আকর্ষণ করছে, মানে অ্যাট্রাক্ট করছে। এরপরে 1600 খ্রিস্টাব্দে গিলবার্ট দেখলে যে শুধু অ্যাম্বার নয়, এরকম কিছু পার্টিকেল আছে যেগুলোকে ঘষলে তারা অন্য ছোট ছোট পার্টিকেলকে অ্যাট্রাক্ট করতে পারছে, মানে আকর্ষণ করতে পারছে। তাহলে দেখা গেল যে এই যে অ্যাট্রাক্ট করছে মানে আকর্ষণ করছে, তাহলে নিশ্চিত এর মধ্যে কোনো ইলেকট্রিক ফেনোমেনা ডেভেলপ হয়েছে। তাহলে যে প্রসেসের জন্য এই যে ছোট ছোট পার্টিকেলগুলোকে অ্যাম্বার বা অ্যাম্বার লাইকের অ্যানাদার টাইপ পার্টিকেলগুলো যখন ছোট ছোট কাগজের টুকরো বা পার্টিকেলকে তারা আকর্ষণ করতে পারছে, এই প্রসেসটাকে বলা হচ্ছে ইলেকট্রিফিকেশন, মানে বাংলায় যেটা বলা হয় তড়িৎ আয়িতকরণ। আর যে পার্টিকেলগুলো আকর্ষিত হচ্ছে, মানে যার মধ্যে আদিষ্ট আধান ক্রিয়েট হচ্ছে, সেই পার্টিকেলগুলোকে বলা হয় জাস্ট চার্জ পার্টিকেল। এখানে ইলেকট্রোস্ট্যাটিক চার্জ ডেভেলপ হচ্ছে। তো আমরা দেখবে একটা ন্যাচারাল এক্সাম্পল, শীতকালে যদি আমরা শ্যাম্পু করি, শ্যাম্পু করার পর সেই চুলটা যদি ড্রাই হওয়ার পর যদি চিরুনি দিয়ে চুলটা আঁচড়ানোর পর ছোট ছোট কাগজের টুকরো রাখি, তাহলে দেখবো যে সেই চিরুনিটা ছোট ছোট কাগজের টুকরোকে আকর্ষণ করছে, মানে অ্যাট্রাক্ট করতে পারছে। তার মানে কি, এই যে আকর্ষণটা হচ্ছে, তার মানে এখানে কোনো জায়গায় পজিটিভ চার্জ, কোনো জায়গায় নেগেটিভ চার্জ ক্রিয়েট হচ্ছে, বা কোনো পজিটিভ চার্জ কোনো পার্টিকেলকে ইনডিউস মানে আবিষ্ট করে সেখানে নেগেটিভ আধান মানে নেগেটিভ চার্জ ক্রিয়েট হচ্ছে। আরো কিছু এক্সাম্পল, যেমন কাঁচদণ্ডকে যদি তোমরা রেশম দিয়ে ঘষো এবং এবনাইট দণ্ডকে পশম দিয়ে যদি ঘষো, তাহলে দেখবে দুটো কাঁচদণ্ড একটা কাঁচদণ্ড এবং একটা যদি এবনাইট দণ্ড কাছাকাছি থাকে, তাহলে একটাকে কাঁচদণ্ডকে রেশম দিয়ে ঘষা হয়েছে আর এবনাইটকে কি পশম দিয়ে ঘষা হয়েছে। এদের ফলে দুটো দণ্ড কাছাকাছি রাখলে কি হবে, তাদের মধ্যে আকর্ষণ মানে অ্যাট্রাকশন ফেনোমেনাটা কাজ করবে। এবার যদি দুটো সিমিলার সেম টাইপের রাখা হয়, মানে দুটোই কাঁচদণ্ড বা দুটোই এবনাইট দণ্ড, দুটো কাঁচদণ্ডকে রাখলে তাহলে কি হচ্ছে, দুটো কাঁচদণ্ডকে যদি আমরা রেশম দিয়ে ঘষি, তাহলে দেখবো তারা পরস্পরকে রিপেল করছে, মানে বিকর্ষণ করছে। আর দুটো যদি এবনাইট দণ্ডকে পাশাপাশি রাখি, তাহলেও দেখবো তাদের মধ্যে বিকর্ষণ হচ্ছে। তাহলে এই চার্জ ফেনোমেনা ডেভেলপ হচ্ছে। তার মানে এখানে কোনোটাতে পজিটিভ চার্জ, কোনোটাতে নেগেটিভ চার্জ ক্রিয়েট হচ্ছে, যেটা চার্জ কোয়ান্টাইজেশন। কোনো পার্টিকেলের মধ্যে যে চার্জ ফেনোমেনা ডেভেলপ হচ্ছে, চার্জটা কেন আসছে? ধরো আমাদের আমাদের অ্যাটমিক স্ট্রাকচারেতে কি আছে, যে আমাদের নিউক্লিয়াসে আছে নিউট্রন আর প্রোটন, আর আউটার অরবিট গুলোতে কি আছে,
ইলেকট্রনগুলো মুভমেন্ট করে। সেই ইলেকট্রনগুলো যত মুভমেন্ট করে, এবার ইলেকট্রনগুলো নিউক্লিয়াসের মধ্যে থাকতে পারছে না কেন? নিউক্লিয়াসে তো দেখো, নিউক্লিয়াসের মধ্যে তো নিউট্রন আছে আর প্রোটন আছে। আমরা জানি নিউট্রন হচ্ছে কোনো চার্জ নেই, আর প্রোটনের চার্জ, প্রোটন হচ্ছে পজিটিভ চার্জ, মানে অপোজিট চার্জ অফ ইলেকট্রন, যার ভ্যালুটা কত, নিউট্রন বা প্রোটন বা ইলেকট্রন বলো, যার চার্জের ভ্যালুটা 1.6 × 10⁻⁻⁹ কুলম। এখন নিউক্লিয়াসের মধ্যে তো প্রোটন আর ইলেকট্রন থেকে যেতে পারতো, কারণ অপোজিট চার্জ, পরস্পর তো অ্যাট্রাক্ট করে তারা নিউক্লিয়াসের মধ্যে থেকে যেতে পারতো। কিন্তু দেখা গেছে এক্সপেরিমেন্টালি অ্যানালিসিস করে যে ইলেকট্রনগুলোর যে বাইন্ডিং এনার্জি, সেটা নিউক্লিয়াসের মধ্যে যে বাইন্ডিং এনার্জি তার থেকে বেশি হয়, যার জন্য নিউক্লিয়াসের মধ্যে ইলেকট্রনগুলো থাকতে পারছে না। এবার ইলেকট্রনগুলো কি হচ্ছে, বাইরের অরবিটে রোটেট করছে। এবার বাইরের অরবিটে রোটেট করছে এবার এই যে অ্যাটমটাকে যদি এক্সাইটেশন দেওয়া হয়, মানে এনার্জি যদি দেওয়া হয়, এক্সটার্নাল এনার্জি যদি দেওয়া হয়, কি হবে, বাইরের অরবিট থেকে ইলেকট্রনগুলো জাম্প করতে পারবে। জাম্প করতে পারলে মানে ইলেকট্রন মুভমেন্ট হচ্ছে। ইলেকট্রন মুভমেন্ট হলেই, ধরো ইলেকট্রন যদি কোনো আয়ন থেকে বেরিয়ে যায়, কোনো সময় সেটাকে পজিটিভ মানে সেটাকে ক্যাটায়ন, কোনো সময় তো সেটাকে অ্যানায়ন বলা হয়। মানে ইলেকট্রন যদি বেরিয়ে যায় সেখানে আমাদের পজিটিভিটি ক্রিয়েট হচ্ছে, যদি ইলেকট্রন যদি আসে বাইরে থেকে এসে ঢোকে, তাহলে সেখানে নেগেটিভ চার্জ বেশি পরিমাণে ক্রিয়েট হচ্ছে। আলটিমেটলি চার্জ ফেনোমেনাটা ডিপেন্ড করছে কি, ইলেকট্রনটার উপর। তাহলে এখানে চার্জ কোয়ান্টাইজেশন প্রিন্সিপাল বলছে যে কিউ ইকুয়ালস টু এনই। কোন সিস্টেমের মধ্যে যদি কিউ পরিমাণ চার্জ থাকে, সেই চার্জ ইজ ইকুয়াল টু দ্য ভ্যালু অফ দ্য ইলেকট্রন ইনটু দ্য ইন্টিজার নাম্বার, যেখানে এন হচ্ছে এখানে কতগুলো নাম্বার অফ ইলেকট্রন আছে সেটার উপর ডিপেন্ড করে। এবার দেখো কোনো সিস্টেমের মধ্যে, আমি বললাম এখানে একটা সিস্টেম আছে, সিস্টেমের মধ্যে এখানে +5q, এখানে -5q, +8q, +2q চার্জ এক্সিস্ট করছে। তাহলে সিস্টেমের মধ্যে আলটিমেটলি নেট চার্জটা কত? নেট চার্জ হচ্ছে 8q + 2q, মানে 10q। তাহলে আমরা দেখলাম কি, কোয়ান্টাইজেশন অফ চার্জে যে q ইকুয়ালস টু এনই। এবার দেখো এই যে চার্জ ট্রান্সফার হবে, কিরকম ম্যাটেরিয়ালের উপরের মধ্যে দিয়ে চার্জ ট্রান্সফার হবে না, কন্ডাক্টর বা পরিবাহী, যেগুলোকে বলা হয় কন্ডাক্টর বা পরিবাহী, সেইগুলোর মধ্যে দিয়ে চার্জটা ট্রান্সফার হতে পারে। চার্জ ট্রান্সফার হওয়া মানে ইলেকট্রন ট্রান্সফার হওয়া। সেখানে যে কোনো ম্যাটেরিয়ালের মধ্যে দিয়ে চার্জ ট্রান্সফার হতে পারে না। আমরা চার্জ ট্রান্সফারের উপর বেসিস করে আমরা ম্যাটেরিয়ালকে, এখানে ইলেকট্রোস্ট্যাটিক্সে আমরা দুটো টাইপের ম্যাটেরিয়াল বলছি, একটা হচ্ছে কন্ডাক্টর বা পরিবাহী, আর একটা হচ্ছে ইনসুলেটর বা অপরিবাহী। কন্ডাক্টরের মধ্যে যে কন্ডাকশন ব্যান্ড আর ভ্যালেন্স ব্যান্ড, দুটো ব্যান্ড হচ্ছে পরস্পর ওভারল্যাপ করে আছে, যার জন্য এই ভ্যালেন্স ব্যান্ড থেকে ইলেকট্রনগুলো অটোমেটিক্যালি কন্ডাকশন ব্যান্ডে যেতে পারে, যার ফলে কি হবে, চার্জটা ট্রান্সফার হয়। কিন্তু ইনসুলেটরের মধ্য দিয়ে কন্ডাকশন ব্যান্ড আর ভ্যালেন্স ব্যান্ডের মধ্যে যা এনার্জি গ্যাপ, সেই এনার্জি গ্যাপ এর ভ্যালুটা অফ দ্য অর্ডার অফ 5 ইলেকট্রন ভোল্ট, যার জন্য এই গ্যাপ পেনিট্রেট করে কোনো চার্জ ভ্যালেন্স ব্যান্ড থেকে বা ইলেকট্রন ভ্যালেন্স ব্যান্ড থেকে কন্ডাকশন ব্যান্ডে যেতে পারে না। এগুলো কি রকম এক্সাম্পল না, গ্লাস,
wood, plastic, rubber, all are the insulator. এই হলো ইলেকট্রোস্ট্যাটিক্সের চার্জ ফেনোমেনা। এরপরে আমরা আসবো কি ইলেকট্রোস্ট্যাটিক্সের একবারে বেসিক জিনিস কুলম্বস ল থেকে আমরা স্টার্ট করব। কুলম্বস ল কি বলছে, দুটো চার্জ পার্টিকেল Q1 Q2, সেই দুটো চার্জ পার্টিকেল তারা একটা সার্টেন ডিস্টেন্সে যদি থাকে, তাদের মধ্যে যদি অ্যাট্রাকশন বা রিপালশন যে ফোর্সই কাজ করুক না কেন, সেই ফোর্স F is proportional to product of two charges, F proportional to Q1 Q2 and F proportional to 1 by R square। তাদের যে ডিস্টেন্সের স্কয়ারের সাথে ইনভার্সলি প্রপোর্শনাল। তাহলে এই দুটো ইকুয়েশনকে আমরা যদি কম্বাইন করি কি পাবো, F proportional to Q1 Q2 by R square। প্রপোর্শনাল থেকে ইকুয়াল করার জন্য কি করব, একটা প্রপোর্শনালিটি কনস্ট্যান্ট Q1 Q2 by R square। এই k এর ভ্যালুটা 1 by 4 pi epsilon naught। আর ইকুয়েশনটা কি হলো না, 1 by 4 pi epsilon naught Q1 Q2 by R square। এই এপসাইলন নটটাকে বলা হচ্ছে পারমিটিভিটি অফ ফ্রি স্পেস, মানে শূন্য মাধ্যমে তড়িৎ ভেদ্যতা, ভিটি অফ ফ্রি স্পেস। সে এপসাইলন নটের ভ্যালু হয় 8.85 into 10 to the power minus 12, যার ইউনিট নিউটন, 8.85 into 10 to the power minus 12 coulomb square, Newton to the power minus 1, meter to the power minus 2। আর 1 by 4 pi epsilon naught এর ভ্যালুটা হবে 9 into 10 to the power 9 Newton meter square coulomb to the power minus 2। দেখো এখানে এপসাইলন নট একটা কোএফিসিয়েন্ট টার্ম এলো, যেটাকে আমরা বললাম কি পারমিটিভিটি অফ ফ্রি স্পেস। এখন 11 এর টপিকে কি আছে, ডাইমেনশন। আমরা যখন ফার্স্ট ক্লাস পড়িয়েছিলাম, ফার্স্ট ক্লাসে যে ডাইমেনশন, 11 এর ফার্স্ট ক্লাসে যে ডাইমেনশন পড়েছি, সেখানে আমরা বলেছি যে এরকম কোনো না কোনো ফিজিক্যাল প্যারামিটার বা কোয়ান্টিটি বা কোএফিসিয়েন্ট আসবে, যেগুলো ডাইমেনশন আমাকে প্রতিটা চ্যাপ্টারে যখন হবে সেই চ্যাপ্টারগুলোতে আমরা ক্লিয়ার করতে পারবো। তাহলে এখানে এপসাইলন নটের ডাইমেনশনটা কি হবে, দেখো এই কোশ্চেনটা থেকে আমরা কি দেখতে পাচ্ছি যে এপসাইলন নট ইকুয়ালস টু Q1 Q2 বাই F R স্কয়ার। আমরা 4 পাই টার্মটাকে এলিমিনেট করলাম ডাইমেনশন পারপাসের জন্য। 4 পাই হচ্ছে ডাইমেনশনলেস কোয়ান্টিটি। তাহলে Q1 Q2, Q মিন্স চার্জ মানে আধান, দা ডাইমেনশন হচ্ছে IT স্কয়ার, F মানে ফোর্স mLT টু দি পাওয়ার মাইনাস 2 ইনটু L স্কয়ার। কি পাচ্ছি আমরা, m টু দি পাওয়ার minus 1 L to the power minus 3 I square T to the power 4।
হচ্ছে এপসাইলন নটের ডাইমেনশন। দেখো তাহলে কুলম্বস ল is analogous of Newton laws of gravitation। নিউটন ল অফ গ্র্যাভিটেশন পার্ট কি, সেখানে বলছে যে দুটো গ্র্যাভিটেশন পার্টিকেল মানে যেগুলো দুটো ভরের কোনো দুটো ভরের বস্তু যদি থাকে সার্টেন ডিস্টেন্সে, তাদের গ্র্যাভিটেশনাল ফোর্স কি বলে, তাদের মাসের সঙ্গে মাসের প্রোডাক্টের সাথে প্রপোর্শনাল আর ডিস্টেন্সের সাথে ইনভার্সলি, ডিস্টেন্সের স্কয়ারের সাথে ইনভার্সলি প্রপোর্শনাল। তাহলে এখানে Q1 Q2 এখানে যেমন চার্জ পার্টটা এক্সিস্ট করছে, সেরকম নিউটন লজ অফ গ্র্যাভিটেশনে কি M1 M2 দুটো পার্টিকেলের মাস এক্সিস্ট করছে। তো যাই হোক, আমাদের কুলম্বস লতে আমরা দেখতে যে ফোর্স F = Q1 Q2 / 4πε0r²। কুলম্বস লতে আমরা কি দেখছি যে কুলম্বস লতে F = Q1 Q2 / 4πε0r²। এন্ড কুলম্বস লয়ে এই যে ফোর্স F ইজ এ ভেক্টর কোয়ান্টিটি, তাহলে ভেক্টর কোয়ান্টিটি যদি হয় তাহলে তার একটা স্পেসিফিক ডাইরেকশন থাকবে। এখন ইন টার্মস অফ ভেক্টরে যদি আমরা রিপ্রেজেন্ট করি, দুটো চার্জ পার্টিকেল মানে Q1 Q2, Q1 টা ধরো আছে পজিশন ভেক্টর যার r1, Q2 পার্টিকেলটা আছে যার পজিশন ভেক্টর r2। তাহলে আমরা যদি এখন দেখি ফোর্স অন ফার্স্ট পার্টিকেল ডিউ টু সেকেন্ড পার্টিকেল, তাহলে আমরা কি লিখব, ফোর্স অন ফার্স্ট পার্টিকেল ডিউ টু সেকেন্ড পার্টিকেল মানে F12 equals to লিখব Q1 Q2 by 4πε0 r12 square r12 ইউনিট ভেক্টর। মানে r12 ইউনিট ভেক্টর, দেখো আমরা জানি যে ইউনিট ভেক্টর is equals to vector by mod of this vector, মানে r12 cap equals to r12 vector by mod of r12। তাহলে এখানে আমরা যদি এই ডাইরেকশন দিই, তাহলে এই ভেক্টরকে আমরা লিখব r12 ভেক্টর। তাহলে F12 আমাদের ইকুয়েশনে কি যাচ্ছে, F12 equals to Q1 Q2 by 4πε0 r12 cube r12 ভেক্টর। এখন এটা কি হলো যে ফোর্স অন ফার্স্ট পার্টিকেল ডিউ টু সেকেন্ড পার্টিকেল। এবার যদি আমরা একইভাবে করি ফোর্স অন সেকেন্ড পার্টিকেল ডিউ টু ফার্স্ট পার্টিকেল, তাহলে সেটাকে আমরা কি লিখব, F21। 21 means force on second particle due to first particle equals to Q1 Q2 by 4πε0 r21 cube r21 vector। দেখো বাট r12 ভেক্টর যদি এই ডাইরেকশন হয়, r21 টা ডাইরেকশনটা জাস্ট চেঞ্জ হবে। তাহলে r12 equals to minus r21, so we can write F12 equals to minus F21। নিউটন থার্ড ল আমাদের কি বলেছিল, এভরি অ্যাকশন দেয়ার ইজ এ রিঅ্যাকশন। আমাদের ফার্স্ট পার্টিকেলের উপর যদি ফোর্সটা ক্যালকুলেট করতে চাই সেকেন্ড পার্টিকেলের জন্য, তাহলে একইভাবে আমরা দেখব কি F12 মানে ফোর্স অন ফার্স্ট পার্টিকেল ডিউ টু সেকেন্ড পার্টিকেল ইজ ইকুয়াল এন্ড অপোজিট টু ফোর্স অন সেকেন্ড পার্টিকেল ডিউ টু ফার্স্ট পার্টিকেল। আমাদের আমরা ডিসকাস করব কি প্রিন্সিপাল অফ সুপারপজিশন। দেখো এখানে ফিগারে তোমরা দেখতে পাচ্ছ যে এখানে
Q1, Q2, Q3, Q4 চার্জগুলো এক্সিস্ট করছে যাদের পজিশন ভেক্টর R1, R2, R3, R4। এখন আমরা যদি ফার্স্ট পার্টিকেলের উপর যদি ফোর্স অ্যাক্ট করছে সেটা যদি আমরা ক্যালকুলেট করতে চাই, তাহলে আমরা দেখব ফার্স্ট পার্টিকেলের উপর একইভাবে আমাদের সেকেন্ড পার্টিকেলটার জন্য আমরা একটা ফোর্স পাবো F12। ফার্স্ট পার্টিকেলটার উপর থার্ড পার্টিকেল মানে Q3 যে চার্জ অ্যাক্ট করছে, ফোর্স অ্যাক্ট করছে, তার জন্য আমরা F13 পাবো। আবার ফার্স্ট পার্টিকেলের উপর ফোর্থ পার্টিকেলটা যে ফোর্স অ্যাক্ট করছে তার জন্য আমরা F14 পাবো। F12 আমরা কি লিখতে পারি? F12 ইকুয়ালস টু Q1 Q2 বাই 4 পাই এপসাইলন নট R12 Q R12 ভেক্টর। F13 Q1 Q2 Q3 4 pi epsilon naught R13 vector, and F14 Q1 Q4 by 4 pi epsilon naught R14 whole cube R14। তাহলে আমাদের নেট ফোর্সটা কত? ফার্স্ট পার্টিকেলের উপর যে নেট ফোর্স অ্যাক্ট করছে সেটা আমরা লিখতে পারি কি F equals to F12 vector F13 F14। Okay, this is the principle of superposition। এখন আমরা কি লিখেছিলাম যে কুলম্ব ফোর্স F equals to Q1 Q2 by 4 pi epsilon naught Q1 Q2 by 4 pi epsilon naught R square, only force and magnitude। দেখো নিউটন লস অফ গ্র্যাভিটেশন অনুযায়ী ফোর্স কত? F equals to G m1 m2 by R square, যেখানে G হচ্ছে গ্র্যাভিটেশনাল কনস্ট্যান্ট। মানে যেটা বাংলায় বলা হয় মহাকর্ষীয় ধ্রুবক। এখন সাপোজ দুটো ইলেকট্রন যাদের মাস হচ্ছে me তারা r ডিস্টেন্সে আছে, আর তাদের মধ্যে গ্র্যাভিটেশন এবং যাদের চার্জ e তাদের মধ্যে গ্র্যাভিটেশনাল ফোর্স আর ইলেকট্রোস্ট্যাটিক ফোর্সের রেশিও কি হবে? না দেখো গ্র্যাভিটেশনাল ফোর্স কি G me into me by r square, আর ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স F equals to 1 by 4 pi epsilon naught e square by r square। এখন আমরা এই F G আর F এর ভ্যালুটা যদি আমরা এই কোশ্চেনে পুট করি তাহলে আমরা কি দেখতে পাবো? না G me by e square into 4 pi epsilon naught। দেখো SI সিস্টেমে G এর ভ্যালুটা কত? 6.67 10 to the power minus 11 electron 9.1 into 10 to the power minus 31 9.1 into 10 to the power minus 31
square by e square means 1.6 into 10 to the power minus 19 whole square into 9 into 10 to the power 9. যার ভ্যালু আসছে কত 6.67 into 9.1 into 9.1 divided by 1.6 into 1.6 into 9 10 to the power minus 62 minus 73 থেকে হচ্ছে 73 থেকে 9 মানে minus 64 আর এখানে 38 মানে minus 26. দেখো ফিজিক্সের নিউমেরিক্যাল করতে গেলে বিশেষ করে কম্পিটিটিভ এক্সাম যদি তোমরা ফেস করো, আশা করি সবাই কম্পিটিটিভ এক্সাম ফেস করবেই। কম্পিটিটিভ এক্সাম যদি তোমরা ফেস করো তাহলে অ্যাপ্রক্সিমেশন ক্যালকুলেশন কিন্তু খুব দরকার। দেখবে কিছু কিছু জায়গায় এই ফার্স্ট মানে যে পয়েন্ট ফ্র্যাকশনে যে ডিজিটটা থাকে সেটাই অ্যাপ্রক্সিমেশন করতে হয়, আর কিছু কিছু মানে জায়গায় যে 10 টু দি পাওয়ার অর্ডারটাকেও ট্যালি করতে হয়। 10 টু দি পাওয়ার অর্ডারটা ট্যালি করাটা কোনো ব্যাপার নয়, কিন্তু আমাদের পয়েন্টের ফর ফ্র্যাকশনটা কিভাবে আমরা করব। আমরা দেখো এখানে 9 আর 9.1 কে আমরা অ্যাপ্রক্সিমেটলি সেম ভ্যালুতে ক্যান্সেল করব। 1.6 আর এটা অ্যাপ্রক্সিমেটলি আমরা 4 কনসিডার করব, আর 1.6 9.1 মানে অ্যাপ্রক্সিমেটলি এখানে জাস্ট 5.5 এর কাছাকাছি আসবে। এইভাবে আমরা অ্যাপ্রক্সিমেশন ক্যালকুলেশন গুলোকে করব। সেই অ্যাপ্রক্সিমেশনটা যদি আমরা শিখে রাখতে পারি আমাদের কম্পিটিটিভের জন্য খুব খুব ভাইটাল। আশা করি তোমাদের কাছে এই ব্যাপারটা ক্লিয়ার হলো। এরপর আমাদের টপিক কি চার্জ ডিস্ট্রিবিউশন। চার্জ ডিস্ট্রিবিউশন দেখো আমরা লিখেছি কি লাইন চার্জ ডিস্ট্রিবিউশন, সারফেস চার্জ ডিস্ট্রিবিউশন আর ভলিউম চার্জ ডিস্ট্রিবিউশন। এই চার্জ ডিস্ট্রিবিউশনটা আমাদেরকে জানতে হবে, যেটা আমাদের থিওরিটিক্যাল বা প্রবলেমের জন্য কাজে লাগে। এখন ফার্স্ট জিনিস হচ্ছে লাইন চার্জ ডিস্ট্রিবিউশন। এরকম ধরো একটা লাইন, এই লাইনের মধ্যে দিয়ে কিউ অ্যামাউন্ট চার্জ আছে, আমি তার মধ্যে থেকে যে স্মলেস্ট অ্যামাউন্ট পার্টটা আমি কনসিডার করলাম যার লেন্থ হচ্ছে ডেল এল। এখানে ডেল কিউ অ্যামাউন্ট চার্জ আছে। লাইন চার্জ ডেনসিটি যেটাকে বলা হয় আধানের রৈখিক ঘনত্ব, ল্যামডা ইকুয়ালস টু কি ডেল কিউ বাই ডেল এল। সো ডেল কিউ ইকুয়ালস টু ল্যামডা ইনটু ডেল এল। তাহলে আলটিমেটলি টোটাল চার্জটা কত থাকবে, লাইন ইন্টিগ্রাল অফ ল্যামডা ডিএল। মানে ল্যামডা হচ্ছে লিনিয়ার চার্জ ডেনসিটি। একইভাবে সারফেস, তাহলে একটা আরবিট্রারি এই সারফেসের মধ্যে আমি একটা স্মলেস্ট পার্ট আমি কনসিডার করলাম, সেই স্মলেস্ট সারফেস এরিয়া হচ্ছে ডেল এস। এখানে ডেল কিউ অ্যামাউন্ট চার্জ ডিস্ট্রিবিউশন আছে। সারফেস চার্জ ডেনসিটি আধানের তলমাত্রিক ঘনত্ব, যেটাকে সিগমা দিয়ে লেখা হয়, সিগমা ইকুয়ালস টু ডেল কিউ বাই ডেল এস। ডেল কিউ সিগমা ইন্টু ডেল এস। সো কিউ ইকুয়ালস টু ডবল ইন্টিগ্রাল অফ সিগমা ডিএস। এখানে আমরা ডবল ইন্টিগ্রাল কেন করলাম,
না একটা যদি সারফেস হতে হয় সারফেসের জন্য মিনিমাম 2 কোঅর্ডিনেটস রিকোয়ার্ড, আইদার xy অর yz অর zx। তাহলে দুটো কোঅর্ডিনেটস যখন আমাদের প্রয়োজন হচ্ছে ওই জন্য আমরা সারফেসের ক্ষেত্রে আমরা ডাবল ইন্টিগ্রাল দিয়ে আমরা রিপ্রেজেন্ট করলাম। এরপরে আছে কি আমাদের ভলিউম চার্জ ডিস্ট্রিবিউশন। ভলিউম চার্জ ডিস্ট্রিবিউশন মানে কোনো একটা আরবিটারি সিস্টেম, আরবিটারি ভলিউমের মধ্যে থেকে আমরা স্মল এলিমেন্টারি পার্ট ডেল ভি কনসিডার করলাম। সেই ডেল ভি তে যদি আমাদের ডেল কিউ অ্যামাউন্ট চার্জ থাকে, ভলিউম চার্জ ডেনসিটি যেটাকে রো দিয়ে ডিনোট করা হয়, রো ইকুয়ালস টু কি লিখবো, ডেল কিউ বাই ডেল ভি। সো একইভাবে ডেল কিউ ইকুয়ালস টু রো ডেল ভি, কিউ ইকুয়ালস টু কত, ট্রিপল ইন্টিগ্রাল অফ রো ডিভি। কেননা ভলিউম হতে গেলে আমাদের 3 কোঅর্ডিনেটস প্রয়োজন, 3টে কোঅর্ডিনেটস, সেটা এক্স ওয়াই জেড, 3টে কোঅর্ডিনেটসই দরকার। যার জন্য আমরা ভলিউম চার্জ ডিস্ট্রিবিউশনের জন্য আমরা 3টে ইন্টিগ্রাল সিম্বল আমরা ইউজ করলাম। এরপর আমাদের টপিক কি, জাস্ট ইলেকট্রিক ফিল্ড। ইলেকট্রিক ফিল্ড যেটাকে ই দিয়ে লেখা হয়। এখন ফিল্ড, ফিল্ড বলতে তোমরা কি বুঝবে, একটা জাস্ট গরুকে দড়ি দিয়ে একটা খুঁটির সাহায্যে বেঁধে দিলাম, এই গরুটা যতটা এরিয়া জুড়ে সে খেতে পারছে, ঘাস খেতে পারছে, সেটাই তার ফিল্ড। এখন একটা চার্জ পার্টিকেল এখানে ধরলাম আমাদের কিউ অ্যামাউন্ট চার্জ আছে। এই চার্জটা ধরো এই সারফেস এরিয়া জুড়ে তার ফিল্ড আছে, মানে আমরা অ্যানাদার একটা চার্জ পার্টিকেলকে নিয়ে এলাম এখানে, যখন এখানে ছিল তখন তার মধ্যে এই দুটো চার্জের মধ্যে স্মল কিউ অ্যামাউন্ট চার্জ, এই দুটো চার্জের মধ্যে কোনো অ্যাট্রাকশন বা রিপালশন কিছু ছিল না। এখন চার্জটাকে আমরা এইখানে আনলাম, সেখানেও দেখলাম এই দুটো চার্জের মধ্যে অ্যাট্রাকশন বা রিপালশন কিছু নেই। এখন এই পয়েন্টে আনতে স্মল কিউ চার্জটাকে যখন নিয়ে এলাম, তাহলে দেখলাম যে এই দুটো চার্জের মধ্যে অ্যাট্রাকশন বা রিপালশন আছে। তো এই তার মানে এই চার্জ কিউ, ক্যাপিটাল কিউ অ্যামাউন্ট চার্জটা তার এতটা এই সারফেস এরিয়া জুড়ে, যদি এটাকে আর ডিস্টেন্স বলি, এই আর ডিস্টেন্সের একটা যদি আমরা স্পেয়ার কনসিডার করি, মানে গোলক কনসিডার করি, তাহলে সেই আর রেডিয়াসের স্পেয়ারেতে চার্জটা ডিস্ট্রিবিউশন হয়ে আছে। তার মানে ওই যে এরিয়াটা চার্জটা ডিস্ট্রিবিউট হয়ে আছে সেটাই তার ফিল্ড। মানে এফ ইকুয়ালস টু কি লিখবো, ক্যাপিটাল কিউ স্মল কিউ বাই 4 পাই এপসাইলন নট আর স্কয়ার, যেটাকে লেখা হয় কিউ ইন্টু ই। এই ই ইকুয়ালস টু কিউ বাই 4 পাই এপসাইলন নট আর স্কয়ার। মানে এই ই ফিল্ড ই ইকুয়ালস টু লিখবো আমরা এফ বাই কিউ, যার ইউনিট অত এসআই সিস্টেমে নিউটন পার কুলম। দেখো আমরা কি ডিসকাস করলাম, যে ইলেকট্রিক ফিল্ড আমরা ডিসকাস করলাম, ফিল্ডের ইউনিট কি হবে সেটাও ডিসকাস করলাম। এখন আমরা ইলেকট্রিক ফিল্ড ক্যালকুলেট করব। দেখো সিস্টেম না, এখানে দেখো লেখা আছে যে ইলেকট্রিক ফিল্ড অ্যালং দ্য অ্যাক্সিস অফ এ চার্জ ডট। একটা চার্জ ডটের অ্যাক্সিস বরাবর ইলেকট্রিক ফিল্ড আমরা ক্যালকুলেট করব। এখানে ফিগারে দেখতে পাচ্ছ যে চার্জ ডটটা এক্স অ্যাক্সিস বরাবর প্লেসড করা আছে। চার্জ ডটটা যার লেন্থ হচ্ছে এল, এখানে আমরা ও পয়েন্ট অরিজিন পয়েন্ট ধরলাম, ও থেকে আমরা একটা এক্স ডিস্টেন্সে
আমরা একটা স্মল এলিমেন্ট কনসিডার করলাম যার লেন্থ হচ্ছে dx, মানে এই AB এলিমেন্টটার লেন্থ হচ্ছে dx। তাহলে AB এলিমেন্ট এখানে যদি চার্জ ডেনসিটি ল্যামডা হয়, ল্যামডা ইকুয়ালস টু, আমরা এখানে এই স্মল এলিমেন্টের জন্য আমরা কি লিখব, যে ডেল কিউ ইকুয়ালস টু ল্যামডা ইনটু dx, সরি dq ইকুয়ালস টু ল্যামডা ইনটু dx। তাহলে এই এলিমেন্টের জন্য আমরা জাস্ট পি পয়েন্টে ফিল্ডটাকে ক্যালকুলেট করব। যদি আমরা এই স্মল এলিমেন্টের জন্য পি পয়েন্ট আমরা ফিল্ড ক্যালকুলেট করতে চাই, সেখানে আমরা কি লিখব, E ইকুয়ালস টু 1 বাই 4 পাই এপসাইলন নট টু dq বাই d মাইনাস x হোল স্কয়ার, যার আপার লিমিট আর লোয়ার লিমিটের ভ্যালুটা আমাদের কি হবে, আপার লিমিট আমাদের কোথায়, আপার লিমিট হচ্ছে এল লেন্থের জন্য আর লোয়ার লিমিট হচ্ছে আমাদের 0। দেখো এখানে dq ইকুয়ালস টু আমরা কি জানি, যে ল্যামডা ইনটু dx, ল্যামডা বাই 4 পাই এপসাইলন নট dx by d minus x whole square 0 to L, এটা আসবে কত, ল্যামডা বাই 4 পাই এপসাইলন নট টু 1 বাই d minus x 0 to L। আমরা যদি আপার লিমিট আর লোয়ার লিমিট ভ্যালুটা পুট করি, কি পাবো, ল্যামডা বাই 4 পাই এপসাইলন নট ইনটু 1 বাই d মাইনাস L মাইনাস 1 বাই d is lambda by 4 pi epsilon naught L by d into d minus L। देखो lambda into L means linear charge density into total charge, that is Q, so Q by 4 pi epsilon naught T into T minus L। এটা কি হলো না, যে রডটা রাখা হয়েছিল সেই অ্যাক্সিস, তার সেই রডের সেই হরিজন্টাল অ্যাক্সিস বরাবর কোনো পয়েন্টে আমরা ফিল্ডটাকে আমরা ক্যালকুলেট করতে পারলাম। আগে আমরা কি করলাম, যে ইলেকট্রিক ফিল্ড ক্যালকুলেট করলাম, যে রডের সেই রডটা এক্স অ্যাক্সিস বরাবর কোনো পয়েন্টে আমরা ফিল্ড ক্যালকুলেট করলাম। এখানেও দেখতে পাচ্ছি একটা রড আছে, বাট সেটা ইকুয়েটরিয়াল পয়েন্টে আমরা ফিল্ডটাকে ক্যালকুলেট করব। এখন ইকুয়েটরিয়াল পয়েন্টে যদি আমরা ফিল্ডটাকে ক্যালকুলেট করতে চাই, আমাদের এল লেন্থের রড, আমাদের এই দিকের পজিশন কোঅর্ডিনেট অনুযায়ী আমরা এটাকে কি লিখলাম, রাইট সাইড মানে পজিটিভ এক্স অ্যাক্সিসের রেসপেক্টে কি লিখলাম, L/2 লিখলাম, আর নেগেটিভ এক্স অ্যাক্সিসের রেসপেক্টে আমরা কি লিখলাম, -L/2 লিখলাম। এখানে আমরা স্মল এলিমেন্টারি লেন্থ কনসিডার করলাম, যেটা AB। দেখো AB পয়েন্ট, সেই স্মল এলিমেন্টারি লেন্থের জন্য আমরা ফিল্ডটাকে ক্যালকুলেট করব। এখানে আমরা D তার দুটো কম্পোনেন্ট, হরিজন্টাল কম্পোনেন্ট আর ভার্টিক্যাল কম্পোনেন্ট, সেই হরিজন্টাল কম্পোনেন্ট অনুযায়ী আমরা এটাকে লিখলাম dx, আর ভার্টিক্যাল কম্পোনেন্ট ওয়াইজ আমরা এটাকে লিখলাম জাস্ট dy। তাহলে এই এলিমেন্টারি লেন্থের যদি লেন্থ dx হয়, তাহলে dx এলিমেন্টারি লেন্থের জন্য আমাদের কত অ্যামাউন্ট চার্জ আছে, dq ইকুয়ালস টু আমরা কি লিখব, ল্যামডা ইনটু dx। সেই dx এলিমেন্টারি লেন্থের জন্য আমাদের কাছে এখানে ফিল্ড হলো কত, de। এবার d দুটো কম্পোনেন্ট dx আর dy। দেখো এখানে ফিগারে দেখতে পাচ্ছ d টা
ডি ওয়াই এর মধ্যে ডি ওয়াই এবং ডি ই মধ্যে অ্যাঙ্গেল কত? থিটা। আমরা এখানে রিপ্রেজেন্ট করেছি থিটা দিয়ে। তাহলে ডি ওয়াই কম্পোনেন্ট মানে আমাদের এবার এখানে আমরা লেফট সাইডে যে এলিমেন্ট নিয়েছি একইভাবে আমরা রাইট সাইডেও ডিএক্স এলিমেন্টারি লেন্থ নেব। এরকম অনেক যত এলিমেন্টারি লেন্থ নেই না কেন আমাদের লেফট সাইডে যেমন লেফট সাইডের কম্পোনেন্টের জন্য আমাদের ডিএক্স এইদিকে থাকছে, সেরকম রাইট সাইডের কম্পোনেন্টের জন্য ডিএক্স আমাদের অপোজিট সাইডে থাকবে। তাহলে কি হবে? ডিএক্স বোথ সাইডে ক্যান্সেল হয়ে যাবে, অনলি ডি ওয়াই কম্পোনেন্টটা আমাদের কাছে এক্সিস্ট করছে। তাহলে ডি কম্পোনেন্টে আমাদের কি লিখবো? ওয়াই নেট ফিল্ড সাম ওভার ডি ওয়াই। এখন ডি ই ওয়াই ইকুয়ালস টু ডি ই cos theta। দেখো cos theta মানে বেস বাই হাইপোথেনিউস, তাহলে d ইকুয়ালস টু dq বাই 4 পাই এপসাইলন নট r স্কয়ার। এখন এই লেন্থটা যদি আমাদের r হয় আর এটা যদি আমাদের y হয়, তাহলে এই লেন্থ মানে আমাদের r স্কয়ার টু y মানে বেস বাই হাইপোথেনিউস মানে y বাই r। So dq equals to lambda into dx, lambda y dx by 4 pi epsilon naught r cube. So ey equals to lambda y by 4 pi epsilon naught দেখো dx by r cube। এবার x এর লিমিটিং ভ্যালু আমরা কি লিখছি যে মাইনাস l বাই 2 টু প্লাস l বাই 2। সো 2 lambda y by 4 pi epsilon naught 0 to l by 2 dx by r। তবে এটা যদি আমাদের x হয় তাহলে r স্কয়ার ইকুয়ালস টু x স্কয়ার প্লাস y স্কয়ার। সো x স্কয়ার প্লাস y স্কয়ার হোল টু দি পাওয়ার 3/2। So ey equals to 2 lambda y by 4 pi epsilon naught। এই ভ্যালুটাকে যদি আমরা ইন্টিগ্রেট করি আমরা কি পাবো? x by root of x by y square root of x square plus y square 0 to l by 2। তাহলে 2 lambda y by 4 pi epsilon naught into l by 2 y square to l by 2 l by 2 whole square plus y square। এটা আমাদের কোন অ্যাক্সিস বরাবর পাচ্ছি? আমরা জাস্ট পজিটিভ y অ্যাক্সিস বরাবর আমরা ফিল্ডটাকে ক্যালকুলেট করতে পারছি। আমাদের নেক্সট টপিকে কি হচ্ছে না আমরা ক্যালকুলেট করব কি ইলেকট্রিক ফিল্ড ডিউ টু ইউনিফর্মলি চার্জ রিং। দেখো তোমরা ফিগারে দেখতে পাচ্ছ একটা রিংটার যে চার্জটা আছে
সেই রিং এর এক্স অ্যাক্সিস বরাবর মানে যে সেন্ট্রাল পয়েন্টের যে অ্যাক্সিস পাস করছে সেই অ্যাক্সিস বরাবর কোনো পয়েন্টে আমরা ফিল্ডটাকে ক্যালকুলেট করব। এখন রিংটার রেডিয়াস আমরা কনসিডার করলাম আর রিংটার রেডিয়াস মানে সেন্ট্রাল পয়েন্ট থেকে এক্স ডিস্টেন্সে আমরা পি পয়েন্ট কনসিডার করছি, সেই পি পয়েন্ট আমরা ফিল্ডটাকে ক্যালকুলেট করব। দেখো এই রিংটা যেহেতু চার্জ ডিস্ট্রিবিউশন হয়ে আছে সেখানে লিনিয়ার চার্জ ডেনসিটি কত ল্যামডা, তাহলে লিনিয়ার চার্জ ডেনসিটি যদি ল্যামডা হয় এখন আমি এই ডিএল এলিমেন্টারি লেন্থের জন্য আমরা এই পয়েন্টে ফিল্ডটাকে ক্যালকুলেট করব। এই পয়েন্টে ফিল্ড আমরা এই ডাইরেকশনে আমরা ফিল্ড কত পাচ্ছি টি। একইভাবে যখন আমরা এই এলিমেন্টারি ডিএল কনসিডার করছি এই দিকেও আমরা ডিএল পাবো। মানে কেননা একটা রিংকে যদি তুমি কনসিডার করো এলিমেন্টারি এই ডিএল অনেক হিউজ নাম্বার অফ ডিএল কে অ্যাড করলে তুমি টোটাল সারকামফারেন্সটা পাবে। তাহলে প্রতিটা পয়েন্টের জন্য আমাদের ফিল্ড আছে, সেই প্রতিটা পয়েন্টের জন্য দেখো ফিল্ড আমাদের তার ট্যানজেন্ট বরাবর সবসময় পাস করবে। তাহলে এখানেও যদি ডি হয়, এখন এই ডি কে আমরা যদি কম্পোনেন্টে স্প্লিট করি তাহলে যার সাথে অ্যাঙ্গেল করে সেটা হচ্ছে কোসাইন কম্পোনেন্ট, মানে হরিজন্টাল কম্পোনেন্টে আমরা কি পাচ্ছি ডি cos থিটা আর ভার্টিক্যাল কম্পোনেন্টে আমরা কি পাচ্ছি জাস্ট ডি sin থিটা। দেখো দেখতে পাচ্ছ এখানে হিউজ নাম্বার অফ এলিমেন্টারি লেন্থ আছে, তাদের প্রত্যেকটার জন্য ডি sin থিটা বোথ সাইডে কি হবে ক্যান্সেল হবে। তাহলে অ্যালং দ্য এক্স অ্যাক্সিস বরাবর ফিল্ড কত থাকছে আমাদের ডি cos থিটা। এখন এই ডি এর ভ্যালুটা কত, ডি ইকুয়ালস টু lambda dl by 4 pi epsilon naught ডিসটেন্স এর পর এখানে ডিসটেন্স কত জাস্ট a স্কয়ার। তাহলে আমাদের সাম ওভার d sin থিটা এর 0, কেননা ভার্টিক্যাল কম্পোনেন্ট গুলো প্রতিটা কম্পোনেন্টের সাথে কি হচ্ছে ক্যান্সেল হয়ে যাচ্ছে। তাহলে আমাদের এখানে ফিল্ড কত E equals to integral of dE cos theta। দেখো ইন্টিগ্রালের লিমিটিং ভ্যালু 0 to 2 pi r, আমরা যদি এটা পুট করি 0 to 2 pi r d equals to lambda dl by 4 pi epsilon naught a square cos theta equals to just base by hypotenuse মানে x by a। তাহলে lambda x by 4 pi epsilon naught a cube integral of dl 0 to 2 pi r। integral of dl means total circumference of the ring। আমাদের ফিল্ড কি পাচ্ছি আমরা E equals to lambda 2 pi r into x by 4 pi epsilon naught a cube a এখানে r square plus x square whole to the power 3/2। আবার দেখো lambda into 2 pi r, lambda into 2 pi r is the total charge of the ring, so qx by 4 pi epsilon naught r square plus x square whole to the power 3/2। and at the center of the ring যদি সেন্টারে আমাদের ফিল্ডটাকে ক্যালকুলেট করতে হতো x equal to 0, x equal to 0 তে কি পাচ্ছি আমরা ফিল্ড 0। ক্লিয়ার হলো? আশা করি এই ইলেকট্রিক ফিল্ডের যে তিনটে কেস আমরা করালাম, যে কি ইলেকট্রিক ফিল্ড অ্যালং দ্য অ্যাক্সিস অফ দ্য চার্জ রড
an electric field at equatorial point of charge dot and also the electric field along the axis of the charge ring. আশা করি তোমাদের কাছে ক্লিয়ার হয়েছে। যদি তোমাদের এই ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক দেবে এবং শেয়ার এবং কমেন্ট করতে ভুলো না। আর চ্যানেলটা যদি ভালো লাগে তোমরা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো। আমি ধীরে ধীরে প্রতিটা ভিডিও আপলোড করতে থাকবো। আমাদের নেক্সট ক্লাসে আমরা ইলেকট্রিক ডাইপোল নিয়ে ডিসকাস করবো।